এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ। আমরা হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ দুইটা মাধ্যমে দেখব, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। তাহলে আগে আমরা দেখব অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ। অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ। অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ। তাহলে আমরা অম্লীয় বাফার দ্রবণ কিভাবে শিখছিলাম? দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। দেখো আমরা শিখছিলাম দুর্বল অ্যাসিড আর কি নিয়েছিলাম, এই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। তাহলে এই যে দুর্বল অ্যাসিড, এটা দিয়ে দিতে কি তৈরি করে? CH3 অ্যাসিটেট আয়ন তৈরি করলো আর H+ আয়ন তৈরি করলো। সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দিতে কি তৈরি করবে? অ্যাসিটেট আয়ন তৈরি করে, সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। এখন দেখো আমরা কিন্তু একটা এর আগে আমরা শিখছিলাম অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর ক্ষারের বিয়োজন ধ্রুবক, এর আগে আমরা দেখছিলাম। তাহলে দেখো আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সমান কি লিখতে পারি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর সমান কি লিখতে পারি আমরা? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন দেখো তাহলে আমরা এই যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর সমান আমরা লিখলাম উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন দেখো তাহলে আমরা কে এর সমান কি লিখতে পারি? উৎপাদের ঘনমাত্রা, মানে অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা আর H+ এর ঘনমাত্রা, আর নিচে হবে কি? বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা লিখলাম। এখন দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হয়? CH3 বন্ড COO- H+, আড়াআড়ি গুণ করে দিলে K ইন্টু CH3 বন্ড COOH। তাহলে দেখো আমরা এক পাশে যদি H+ কে রেখে অ্যাসিটেট আয়নটাকে যদি এই সাইডে পাঠাই দেই তাহলে কি হয়? দেখো H+ এর ঘনমাত্রা সমান K ইন্টু CH3 বন্ড COOH ডিভাইডেড বাই CH3 বন্ড COO-। তাহলে আমাদের এখানে টার্গেট থাকবে হচ্ছে পিএইচ বের করা। অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবাগের সমীকরণের সাহায্যে কিভাবে আমরা পিএইচ বের করব। তাহলে দেখো আমরা এখানে যদি উভয় পক্ষে লগ নিয়ে আসি, আমরা পিএইচ বের করার দিকে যাচ্ছি। উভয় পক্ষে লগ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয়? দেখো
লগ H প্লাস সমান লগ K ইন্টু CH3 বন্ড COOH নিচে CH3 বন্ড COO মাইনাস। এখন দেখো লগ H প্লাস এর ঘনমাত্রা সমান, দেখো এটাকে আমরা কিভাবে সূত্র আকারে লিখতে পারি, দেখো লগ A ইন্টু B, আমরা কি জানি লগ AB সমান কিভাবে লেখা যায়, লগ A প্লাস লগ B, আমরা কিন্তু এই সূত্রটা জানি। এখন দেখো লগ A ইন্টু B, তাহলে লগ A প্লাস লগ B কিন্তু আমরা লিখতে পারি। দেখো এটাকে যদি আমরা A ধরি আর এই পুরো অংশটাকে যদি আমরা B ধরি, তাহলে লগ A ইন্টু B, বুঝতে পারছো? তাহলে লগ A ইন্টু B সমান কি লিখতে পারি আমরা, লগ A লগ K প্লাস লগ CH3 বন্ড COO মাইনাস COOH CH3 বন্ড COO মাইনাস অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা। এখন দেখো আমরা এখানে লগ রেখে দিলাম লগ H প্লাস, এখানে আমরা লগ রেখে দিলাম K প্লাস, দেখো এইখানে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস লগ নেই, মাইনাস যদি লগ নেই, তাহলে দেখো এটা কিন্তু উল্টাই যাবে, অ্যাসিটেট আয়নটা উপরে চলে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, CH3 বন্ড COO মাইনাস আর CH3, এই যে ইথানয়িক অ্যাসিডটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এবার কি লিখতে পারি, দেখো লগ H প্লাস সমান লগ K মাইনাস লগ প্লাস মাইনাসে মাইনাস লগ CH3 বন্ড COO মাইনাস ডিভাইডেড বাই CH3 বন্ড COOH। এখন দেখো আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে কি লেখা যায়, মাইনাস লগ H প্লাস ইকুয়াল মাইনাস লগ K প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস দ্বারা গুণ করে দিছি বলে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, লগ CH3 বন্ড COO মাইনাস অ্যাসিটেট আয়ন ডিভাইডেড বাই CH3 বন্ড COO ইথানয়িক অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস লগ অফ H প্লাস, এটা সমান আমরা খুব সহজে জানি PH সমান আমার লেখা যায় মাইনাস লগ অফ H প্লাস সমান মাইনাস লগ অফ K সমান আমরা কি লিখতে পারি, P অফ K প্লাস লগ CH3 বন্ড COO মাইনাস ডিভাইডেড বাই CH3 বন্ড COOH। এই পর্যন্ত কিন্তু আমরা চলে আসলাম, PH ইকুয়াল টু P অফ K প্লাস লগ অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই ইথানয়িক অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো এখানে কিন্তু আমরা খুব সহজে উপর থেকে একটু মুছে দেই, উপর থেকে মুছে দিলাম। দেখো আমরা কি শেষ পর্যন্ত আমরা সমীকরণ পেয়েছি, PH ইকুয়াল P অফ K প্লাস লগ অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই ইথানয়িক অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো PH সমান P অফ K প্লাস লগ
অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই আমরা লিখতে পারি অ্যাসিডের ঘনমাত্রা। এই জন্য আমরা এটাকে কিভাবে লিখলাম, অ্যাসিডের ঘনমাত্রা, আমরা অ্যাসিড লিখে দিলাম, অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো এইটা তো আমরা অ্যাসিডের ঘনমাত্রা লিখলাম, তাহলে এই যে অ্যাসিটেট আয়নটা তৈরি হলো এইটা কিসের ঘনমাত্রা হবে? দেখো এই যে দেখো দুর্বল অ্যাসিড ইথানয়িক অ্যাসিড থেকেও কিন্তু অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে, আবার সোডিয়াম অ্যাসিটেট থেকে কিন্তু অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে। দুইটা থেকেই কিন্তু অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে। একটা অ্যাসিড থেকে অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে, আর একটা লবণ থেকে অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে। তাহলে আমরা এই যে অ্যাসিটেট আয়নটা কিসের ঘনমাত্রা নিব? এই অ্যাসিডের ঘনমাত্রা নিব নাকি লবণের ঘনমাত্রা নিব? দেখো এখানে কিন্তু এই অ্যাসিটেট ইথানয়িক অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড, এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়। কিন্তু এই যে লবণ সোডিয়াম অ্যাসিটেট এইটা কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয়ে কিন্তু এই অ্যাসিটেট আয়ন তৈরি করে। এজন্য আমরা এই ইথানয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়ায় সামান্য বিয়োজিত হয়, অন্যদিকে সোডিয়াম অ্যাসিডের লবণটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বিধায় আমরা এই যে অ্যাসিডের আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা হিসাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব? pH সমান p of k প্লাস log of, তাহলে আমরা এটাকে সল্টের ঘনমাত্রা হিসাবে লিখতে পারি, ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এটা হচ্ছে হেন্ডারসন-হেসেলবার্গের অম্লীয় অবাধ্য দ্রবণের ক্ষেত্রে pH নির্ণয়ের সূত্র। এখানে কেন আমি আবারও কিন্তু বলছি, এখানে কেন সল্ট নিলাম আমরা লবণের ঘনমাত্রা কেন নিলাম? এখানে কিন্তু ইথানয়িক অ্যাসিড থেকেও অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে, সোডিয়াম অ্যাসিটেট থেকে কিন্তু অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে। তাহলে এই যে অ্যাসিটেট আয়নটা কেন আমরা লবণে নিলাম? কারণ এইটা দুর্বল অ্যাসিড হয়, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে না। কিন্তু এই যে সোডিয়াম অ্যাসিটেট লবণটা এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন তৈরি করছে বিধায় আমরা এই যে অ্যাসিটেট আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে এটাই হচ্ছে অম্লীয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ। এখন দেখো যদি বলে সক্রিয় বা অবাধ্য দ্রবণের কথা যদি উল্লেখ থাকে, সক্রিয় বা অবাধ্য দ্রবণের কথা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা টোটালটা মুছে দেই। তাহলে আমরা হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণের সূত্র কি পেলাম? অম্লীয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে আমরা পেলাম pH equal p of k প্লাস log উপরে সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন যদি প্রশ্নে তোমার সক্রিয় বা অবাধ্য দ্রবণের কথা যদি বলা থাকে, সক্রিয় বা অবাধ্য দ্রবণের কথা যদি বলা থাকে, সক্রিয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে, সক্রিয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে V সমান কনস্ট্যান্ট হয়। তাহলে সক্রিয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে আয়তন কিন্তু কনস্ট্যান্ট। তাহলে দেখো এই সমীকরণটাকে যদি আমরা সক্রিয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি সূত্র দাঁড়ায় একটু ভালো করে দেখো। সক্রিয় বা অবাধ্য দ্রবণের ক্ষেত্রে আয়তন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা উপরে যে লবণের ঘনমাত্রা, আমরা একটা সূত্র জানি কি n সমান n, আমরা উপরে সল্ট নিয়ে কাজ করছি লবণের জন্য, আমরা এখানে লিখি লবণের জন্য, সল্টের জন্য, সল্টের জন্য আমরা কি লিখতে পারি? দেখো n সল্ট ইকুয়াল n সমান আমরা জানি VS, সল্টের মোল সংখ্যা সমান, আমরা একটা সূত্র জানি n সমান VS, তাহলে এখানে আমরা সল্টের মোল সংখ্যা ইকুয়াল V ইনটু সল্টের ঘনমাত্রা। এখানে কিন্তু আয়তন কনস্ট্যান্ট থাকে বলে আমরা আয়তনটাকে নির্দিষ্ট করে দিলাম না যে এটা সল্টের কি অ্যাসিডের, কারণ এটা সল্ট বা অ্যাসিডের ক্ষেত্রে একই থাকবে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রাকে কি আকারে লিখতে পারি? এখানে যে সল্টের ঘনমাত্রা সমান আমরা কি লিখতে পারি? সল্টের মোল সংখ্যা বাই V। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি অ্যাসিডের ক্ষেত্রে দেখি, অনুরূপভাবে আমরা যদি এখানে অ্যাসিডের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? অ্যাসিডের ঘনমাত্রা
সমান আমরা কি লিখতে পারি, অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি। ভি কনস্ট্যান্ট থাকবে বলে আমরা ভি এর নিচে সল্ট বা অ্যাসিড লিখলাম। তাহলে আমার এই সূত্রে যদি এই মানটা বসাই, এই সল্টের ঘনমাত্রা এবং নিচে অ্যাসিডের ঘনমাত্রা যদি আমরা বসাই, তাহলে সূত্রটা কেমন আসে, pH = P of K প্লাস log, উপরে আমরা কি লিখতে পারি, NS/V, নিচে NA/V। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, pH সমান P of K প্লাস log NS/V ইনটু এটা যদি উল্টাই দেই V/Na, VV কেটে গেল। তাহলে আমার মূল সূত্র দাঁড়ালো pH = P of K প্লাস log of সল্টের মোল সংখ্যা বাই অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে কিন্তু আমরা দুইটা সূত্র এখান থেকে পেয়ে গেলাম। যদি হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ আমরা দেখলাম, pH = P of K plus log of সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন প্রশ্নে যদি সক্রিয় বাফার দ্রবণের কথা বলা থাকে, তাহলে আমরা আয়তনকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। আয়তনকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়ে আমরা এই সূত্রটা পেলাম, P of H = P of K plus log সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। এই হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেসেলবার্গের সমীকরণ। এখন দেখো আমরা অনুরূপভাবে লিখে দেই। অনুরূপভাবে আমরা কি পাবো, অনুরূপভাবে যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ দেখতে যাই, তাহলে দেখো আমরা একই সমীকরণ পাবো। এখানে আমরা লিখলাম এটা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো আমরা এখানে পেয়েছিলাম কি, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি পেয়েছিলাম, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি পেয়েছিলাম, অম্লীয় বাফারের ক্ষেত্রে কিন্তু আমরা হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ পেয়েছিলাম, pH = P of K plus log সল্টের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। আর যদি সক্রিয় বাফার দ্রবণ হয়, সক্রিয় বাফারের ক্ষেত্রে আমরা কি সূত্র দেখেছিলাম, pH = P of Kb plus log সল্টের মোল বাই সল্টের অ্যাসিডের মোল সংখ্যা। এই দুইটা সূত্র কিন্তু আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে প্রতিপাদন করে লিখছি। তাহলে একই ভাবে আমরা অনুরূপভাবে লিখতে পারি। অনুরূপভাবে ক্ষারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, pH এর জায়গায় কি হবে, P of OH হবে, যেহেতু ক্ষার, তাহলে P of K এর পরিবর্তে কি হবে, P of Kb হবে। এবার ক্ষারের বিয়োজন ধ্রুবক নিতে হবে Kb প্লাস log, উপরে সল্টই থেকে যাবে, সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে অ্যাসিডের জায়গায় এবার কি হবে, বেস, ক্ষার। তাহলে আমরা এখানে লিখব বেস বা ক্ষারের ঘনমাত্রা, কারণ আমরা এবার ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ দেখছি। তাহলে এইটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ। এখন এখানে যদি সক্রিয় বাফার দ্রবণ উল্লেখ থাকে, সক্রিয় বাফার দ্রবণের কথা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, P of OH = P of Kb plus log, এখানে সল্টের, আমরা এখানে কি পেয়েছি, সল্টের মোল, এখানেও সল্টের মোল আমরা লিখব। এবার এইখানে কি লিখব, বেজের মোল, যেহেতু এটা বেজের মোল সংখ্যা। ঠিক আছে, একই সূত্র, শুধুমাত্র এখানে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে যেভাবে দেখছিলাম, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে সেম ভাবে আমরা এই সূত্র কিন্তু প্রতিপাদন করতে পারি। জাস্ট P of H এর জায়গায় আমরা ক্ষারের ক্ষেত্রে P of OH লিখলাম, P of K এর পরিবর্তে P of Kb লিখলাম, log সল্টের ঘনমাত্রা, যেহেতু এটা ক্ষারের ক্ষেত্রে দেখছি এজন্য বেজের ঘনমাত্রা। আর যদি বাফার দ্রবণটা সক্রিয় হয়, তাহলে P of OH = P of Kb প্লাস, এখানে সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে ছিল অ্যাসিডের মোল সংখ্যা, আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে এখানে হবে বেজের মোল সংখ্যা। এই হচ্ছে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ থেকে আমরা সূত্র প্রতিপাদন করলাম।